বায়ুর চাপ। এর আগের দিন বলেইছি তোমাদের যে আজকে বায়ুর চাপ সংক্রান্ত আলোচনা হবে, এয়ার প্রেশার। এখন এই এয়ার প্রেশার সম্পর্কে আলোচনা করতে গেলে বা বায়ুর চাপ সংক্রান্ত আলোচনা করতে গেলে আমাদের বায়ুর চাপ ব্যাপারটা কি একটু জেনে নিতে হবে। তোমরা অনেকেই জানো হয়তো যে বায়ু তাহলে নিশ্চয়ই চাপ দেয়। কেন চাপ দেয়? বায়ুর ওজন আছে বলেই তো বায়ু চাপ দেয়। ওজনটা কেন হলো সেটারও কিন্তু একটা কারণ আছে। এই ওজনটা হঠাৎ করে এলো কেন? তো আমরা এখানে একটা জিনিস আলোচনা করব যে এই যে গ্যাসীয় অণুগুলো, বায়ুমণ্ডলের এই গ্যাসীয় অণুগুলো, এগুলো সবসময় কিন্তু ধাক্কাধাক্কি করছে নিজেদের মধ্যে, সংঘর্ষ বাড়ছে। যখনই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হয় বা সংঘর্ষ বাঁধে, তখন একটা বল প্রয়োগ হয়। সেই বলটাকেই বলা হচ্ছে বায়ুর চাপ। এখন প্রশ্ন হলো যে এই বলটা, এই ধাক্কাধাক্কিটা, এই সংঘর্ষটা গ্যাসীয় অণুগুলোর মধ্যে কোথায় বেশি হতে পারে? তার উত্তর হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেখানে বেশি পড়ে সেইখানেই হবে। কেন না? গ্যাসীয় অণুগুলোকে সব আকর্ষণ করে, অর্থাৎ সেখানে গ্যাসীয় অণুগুলো সব সংঘবদ্ধ হয়, ফলে নিজেদের মধ্যে সংঘর্ষটা বেশ জোরালো হয়, অর্থাৎ ধাক্কাধাক্কিটা বেশ জোরালো হয়, ফলে সেখানে অনেক বেশি বল প্রয়োগ করে। এবং এই ব্যাপারটাকেই আমরা বলছি বায়ুর চাপ। এখন সেটা কোথায়? সি লেভেলে, সমুদ্র পৃষ্ঠে। কেন না? মাধ্যাকর্ষণ শক্তিটা সমুদ্র পৃষ্ঠেই সব থেকে নিচু জায়গা আর কি, মানে পৃথিবী পৃষ্ঠের আমরা সমুদ্র সমতলকেই বলি, মানে অ্যাকচুয়ালি জিরো উচ্চতা, জিরো ধরা হয়। তাহলে এখানেই মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি কাজ করে। তার ফলে এই সমুদ্র পৃষ্ঠে এই বল প্রয়োগটা বেশি এবং এখানে বায়ুর চাপও বেশি। তাহলে বায়ুর চাপটা বোঝা গেল কি ব্যাপার। এইবার আমরা এই সমুদ্র পৃষ্ঠের কথা যখন বললাম, তখন এখানে বায়ুর চাপ সংক্রান্ত একটু বলি। এখানে বায়ুর, প্রথমে বলে নিই যে বায়ুর এই চাপ মাপার একক হচ্ছে মিলিবার। মিলিবার এককে বায়ুর চাপ মাপা হয়। আর এই সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার, প্রায় 1 কিলোগ্রাম ওজনের সমান প্রতি বর্গ সেমিতে। 1 বর্গ সেমিতে 1013.25 মিলিবার। তাহলে বুঝতে পেরেছ বায়ুর চাপ কতখানি আমাদের উপর পড়ে। আমরা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে, অর্থাৎ সি লেভেল থেকে কিছুটা উঁচুতে আছি স্থলভাগে। যাকে এখন আমরা বায়ুর এই চাপ মাপার, আমরা আগে পড়েছি যে উষ্ণতা মাপার যন্ত্র আছে, সেই রকম বায়ুর চাপ মাপারও যন্ত্র আছে। এই যন্ত্রগুলো তোমরা সকলেই নাম অনেকেই জানো হয়তো, তবুও তোমাদের বলি যে টরিশিলির ব্যারোমিটার। টরিশিলি ব্যারোমিটার নাম তোমরা সকলেই শুনেছ। টরিশিলির নামানুসারে এই যন্ত্রটির নামকরণ হয়েছে। তারপরে 14 ব্যারোমিটার, যে 14-এর নামকরণ অনুসারে এই ব্যারোমিটারটির নাম হয়েছে। এই ব্যারোমিটারে নিখুঁতভাবে বায়ুর চাপ কিন্তু মাপা যায়। এর সঙ্গে ভার্নিয়ার স্কেল যুক্ত আছে। এছাড়া অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, এছাড়া ব্যারোমেট্রিক অল্টিমিটার বলে একটা বায়ুর চাপ মাপক যন্ত্র আছে। এটা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ মাপা যায়। এটা সাধারণত তোমাদের বিমানে
রাখা থাকে, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপটা সঠিক জানা যায় এখান থেকে। এটা দরকারও আছে। যাকে এই হলো বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম। এখন এবারে আমরা একটা বিশেষ জিনিস পড়ব, সেটা হচ্ছে এই যে বায়ুর চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের সব জায়গায় কি সমান মনে হয়? না, সব জায়গায় কিন্তু সমান নয়। কোথাও বেশি, কোথাও কম। এখন ব্যাপার হচ্ছে যে এই যে বায়ুর চাপ কোথাও বেশি কোথাও কম, তাহলে নিশ্চয়ই বায়ুচাপের তারতম্যের ব্যাপার আছে। এখন ব্যাপার হচ্ছে যে বায়ুর চাপ কোথায় বেশি সেই জায়গাটা আমরা খুঁজবো, আর কোথায় কম সেই জায়গাটা আমরা খুঁজবো। তবে তার আগে একটা কথা বলে নিই, এই যে বায়ুর চাপ যখন বেশি হয় তখন তাকে আমরা বলছি বায়ুর উচ্চ চাপ, আর বায়ুর চাপ যখন কম হয় তখন তাকে আমরা বলছি বায়ুর নিম্নচাপ। এর একটা পরিমাপ আছে, যদিও পরিমাপটা সঠিকভাবে মনে করা হয় না যে এটাই সঠিক তার পরিমাপ। তাও পরিমাপটার কথা তোমাদের বলে দিই। এই যে সমুদ্রপৃষ্ঠের যে বায়ুর চাপের কথা তোমাদের বললাম একটু আগে, 1013.25 মিলিবার পার প্রতি বর্গ সেন্টিমিটারে, তো এর কম যদি হয় কোথাও কোনো অঞ্চলে, তাহলে মনে করবে যে সেখানে নিম্নচাপ, আর এর যদি বেশি হয় এই অ্যামাউন্টের তাহলে সেখানে উচ্চচাপ। যাই হোক, এটা জাস্ট তোমাদের বলে দিলাম। কিন্তু এরকমও কোনো ব্যাপার নাই, একটুও যদি বেশি থাকে তাহলে আমরা সেখানকে বলবো বায়ুর উচ্চচাপ, আর তার থেকে যদি একটুও কম থাকে তাহলে আমরা বলবো নিম্নচাপ। বায়ুর সেখানে চাপ কম কম্পারেটিভলি। আচ্ছা, এবার আমরা এই বায়ুর পৃথিবী যেটা বলছিলাম, যে পৃথিবীতে বায়ুর চাপ কিন্তু সব জায়গায় সমান নয়, কতগুলো বিষয় নিয়ন্ত্রণ করে। এক নম্বর হচ্ছে উষ্ণতা। উষ্ণতা একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। মনে রাখবে যে যখন কোনো অঞ্চলের উষ্ণতা বাড়ে তখন সেখানে বায়ু কিন্তু প্রসারিত হয়। আচ্ছা, বায়ু যদি প্রসারিত হয়, অর্থাৎ বায়ু কণাগুলো যদি প্রসারিত হয়, তাহলে কি হবে? ঘনত্ব বাড়বে না কমবে? প্রসারিত হয়ে যাচ্ছে, তাহলে ঘনত্ব অবশ্যই কমবে। ঘনত্ব কমলে কি হবে? না সেখানকার বায়ু হালকা হয়ে যাবে। হালকা হলে কি হবে? না সেই অঞ্চলের বায়ু উপরে উঠে যাবে। উপরে উঠলে কি হবে? তাহলে সেখানকার বায়ুর পরিমাণ কমে গেল, তাহলে সেখানে বায়ুর ওজন কমে গেল। ওজন কমে গেল মানে চাপ কমে গেল। চাপ কমে গেল মানে সেখানে কোন চাপ হলো? নিম্নচাপ হলো। বোঝা গেল? উল্টো দিকে যদি উষ্ণতা কমতে থাকে তাহলে কি হয়? না এই বায়ু কিন্তু সংকুচিত হয়, বায়ু কণাগুলো একত্রিত হতে চেষ্টা করে, সংঘবদ্ধ হয়। তাহলে কি হচ্ছে? বায়ুর ঘনত্ব বেড়ে যাচ্ছে। ঘনত্ব বাড়লে কি হবে? ওজন বাড়বে। ওজন বাড়লে কি হবে? বেশি পরিমাণে চাপ দেবে। বেশি পরিমাণে চাপ দেওয়ার অর্থ কি? উচ্চচাপ। তাহলে বোঝা গেল? তাহলে উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কিন্তু একটা বিপরীতমুখী, অর্থাৎ উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমবে, উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়বে। বোঝা গেল? বেশ। 2 নম্বর হচ্ছে আরেকটি নিয়ন্ত্রকের নাম বলি, এটা হচ্ছে উচ্চতা। আমরা এর আগেই বলেছি যে সমুদ্রপৃষ্ঠে বায়ুর কণাগুলোর ধাক্কাধাক্কির মাত্রাটা অনেক বেশি হয়ে যায়, ফলে সেখানে বায়ু সেখানে এই অণুগুলি বেশি বল প্রয়োগ করে, সব থেকে বেশি বল প্রয়োগ করে সমুদ্রপৃষ্ঠে, তাই সমুদ্রপৃষ্ঠে এত সব থেকে বেশি বায়ুর চাপ। তাহলে ক্রমশ ঊর্ধ্বে আমরা যদি যাই তাহলে নিশ্চয়ই সেখানে বায়ুর ঘনত্ব কম এবং ধাক্কাধাক্কিও কম, ফলে বল প্রয়োগও কম, তাহলে চাপও কম হবে। এটা তো খুব নর্মাল ব্যাপার।
সেই কারণেই আমরা দেখি যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর এই চাপ 12.6 মিলিবার হারে কমে যায় প্রতি কিলোমিটারে। তাহলে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপ সাধারণত কম হয়। তাহলে বায়ুর চাপ সব জায়গায় কিন্তু সমান নয়, এটা প্রমাণিত হলো। কন্ট্রোল করছে কে? উচ্চতা। এরপরে নেক্সট আসি আরেকটি বিষয়, সেটি হচ্ছে স্থলভাগ ও জলভাগের বন্টন, বা স্থলভাগ জলভাগ বলতে পারো। দেখো, স্থলভাগ আমরা জানি কঠিন পদার্থ দিয়ে তৈরি, আর জলভাগ তরল পদার্থ দিয়ে তৈরি। এখন স্থলভাগ এই কারণে দিনের বেলায় খুব দ্রুত যেমন তপ্ত হয়, আবার দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়। এটা তোমরা অনেকে জানো, কঠিন পদার্থের এটাই ধর্ম। আবার জলভাগ তরল বলে, তরল পদার্থ দিয়ে তৈরি বলে ধীরে ধীরে তাপ উত্তপ্ত হয়, আবার ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়। তাহলে এবারে আমরা যদি উপকূলবর্তী অঞ্চলে যাই, কোথায় যাই? উপকূলবর্তী অঞ্চলে। তাহলে সেখানে স্থলভাগে দেখব, অর্থাৎ উপকূলের কাছে গিয়ে দেখব যে দিনের বেলায় স্থলভাগের উষ্ণতা, এই স্থলভাগের বায়ুর চাপ কিন্তু বেশি হবে না কম হবে? দিনের বেলায় অবশ্যই কম হবে। কার থেকে? জলভাগের থেকে। অর্থাৎ স্থলভাগে যখন নিম্নচাপ দেখা যাবে, জলভাগে তখন কিন্তু উচ্চচাপ। কেন না? দিনের বেলায় স্থলভাগের ধর্ম অনুযায়ী সে দ্রুত উত্তপ্ত হয়, এবং দ্রুত উত্তপ্ত হলে, এর আগেই বলেছি যে সেখানে বায়ু উষ্ণ হয়ে যায়, উষ্ণ হলেই ঘনত্ব কমে যাবে, ঘনত্ব হলেই কমে গেলেই কি হবে না বায়ুর ওজন কমে যাবে, অর্থাৎ সেখানে বায়ুর চাপ কম হবে। কম্পারেটিভলি সেই সময় কিন্তু জলভাগ এত বেশি গরম হচ্ছে না স্থলভাগের মতো। তাহলে জলভাগে কিন্তু ওই পরিমাণ চাপ কিন্তু দেখা যাবে না, অর্থাৎ চাপ বেশি হবে স্থলভাগের থেকে। তাহলে বোঝা গেল। এই কারণে উপকূলবর্তী অঞ্চলে দু জায়গার দুরকম পার্থক্য আমরা দেখতে পাই। তাহলে এটাও একটা বিষয়। কিন্তু এরপরে আসছি আমরা পৃথিবীর আবর্তন। এই যে পৃথিবী আবর্তিত হচ্ছে, তার ফলে কি হচ্ছে? তার ফলে পৃথিবীর কোনো কোনো অঞ্চল থেকে বায়ু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। বিক্ষিপ্ত হলে কি হবে? যেখান থেকে বিক্ষিপ্ত হলো, তাহলে সেই জায়গার বায়ুর পরিমাণ কিন্তু কমে গেল। তাহলে বায়ুর পরিমাণ কমে যাওয়া মানে কি কমে গেল? না, বায়ুর ঘনত্ব কমে গেল। বায়ুর ঘনত্ব কমে গেল মানে সেখানে কিন্তু বায়ুর চাপ অবশ্যই কম হবে, অর্থাৎ নিম্নচাপ। এবং এই বায়ুটা আবার যেখানে গিয়ে নামবে কেন না? ঠান্ডা হলে সেই বায়ুটা নেমে যায়, বিক্ষিপ্ত বায়ুটা। সেখানে কিন্তু বায়ুর চাপ বাড়িয়ে দিল। তাহলে কোনো জায়গায় এই পৃথিবীর এই ঘূর্ণন কোনো জায়গার চাপ কমিয়ে দিচ্ছে, কোথাও চাপ বাড়িয়ে দিচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বলি নিরক্ষীয় অঞ্চলের কথা বলি, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ কিন্তু সব থেকে বেশি। এইখানে বায়ু অবিরত বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে দুই গোলার্ধের দিকে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের দিকে, ঊর্ধ্ব আকাশে। ফলে এখানে বায়ুর ঘাটতি হচ্ছে, অর্থাৎ এখানে বায়ু কম পড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে। তার ফলে সারা বছর এখানে প্রায় নিম্নচাপ বিরাজ করে। অপরদিকে এই বায়ু যখন ঠান্ডা হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে নামে, অর্থাৎ কর্কটীয় এবং মকরীয় ক্রান্তীয় অঞ্চলে নামে, তখন সেখানে কিন্তু উচ্চচাপের সৃষ্টি হয়।
তাহলে পৃথিবীতে এইভাবে পৃথিবীর আবর্তনের ফলে বায়ু বিক্ষিপ্ত হয়ে কোথাও উচ্চচাপের সৃষ্টি হচ্ছে, কোথাও নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ উষ্ণতা, উচ্চতা, পৃথিবীর আবর্তন, স্থলভাগ ও জলভাগের বন্টন, এই যে বিষয়গুলো বললাম, এই নিয়ন্ত্রকগুলো বললাম, এইগুলো আমাদের এই পৃথিবীর সমগ্র বায়ুর চাপকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। এখন এই হলো বায়ুর চাপ। এর পরের ক্লাসে তোমাদের আমি বায়ুর প্রবাহ এবং বায়ু চাপ বলয় এবং বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করব। তো তার আগে কতগুলো প্রশ্ন তোমাদের বলে দিই বায়ুর চাপ সংক্রান্ত। যেমন বায়ুর চাপ বলতে কি বোঝো? হ্যাঁ, এটা তোমাদের বললাম। বায়ুর চাপের একক কি? সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ কত? বায়ু চাপ পরিমাপক যন্ত্রগুলির নাম করো। ঠিক আছে। এছাড়া বায়ু চাপের তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো বড় প্রশ্ন হিসেবে। আবার ছোট ছোট প্রশ্ন করতে পারো যে বায়ুর চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক কি, বায়ুর চাপের সঙ্গে উচ্চতার সম্পর্ক কি, বা বায়ুর উষ্ণতা বায়ুর চাপকে কিভাবে প্রভাবিত করে, বা ঠিক আছে, বা উচ্চতা কিভাবে প্রভাবিত করে। এই ধরনের ছোট ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নটা যদি করা যায়, ছোট ছোট প্রশ্নগুলো হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে। এরপরে একটা জিনিস, ছোট্ট জিনিস আলোচনা করে দিই, সেটা হচ্ছে সমচাপ রেখা। এই সমচাপ রেখাটা হচ্ছে আমাদের পৃথিবীতে পৃথিবীর বায়ুর চাপ সব জায়গায় সমান না হলেও কোথাও কোথাও কিন্তু একই পরিমাণ চাপ আছে। সেই একই পরিমাণ চাপযুক্ত অঞ্চলগুলোকে যদি একটা কাল্পনিক রেখা দিয়ে আমরা যোগ করি, তাহলে সেটাকে তখন আমরা বলতে পারি, সেই রেখাটাকে, সেই কাল্পনিক রেখাটাকেই বলছি, সেই সমচাপযুক্ত কাল্পনিক রেখাটাকেই আমরা বলছি সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা। ঠিক আছে। এটাও একটা প্রশ্ন হতে পারে। আজকে এই পর্যন্তই। পরের দিন বায়ু চাপ বলয় এবং তার সঙ্গে বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে।